নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে বিশাখাও। ধরুন আজকে আমি আর বিশাখা ঠিক করলাম যে আজ বাংলার প্রাইম টাইমে আমরা আপনাদের খবরাখবর খুব বেশি দেখাবো না, আমরা রাজস্থানের থর মরুভূমিতে চলে যাব হাঁটতে হাঁটতে, এবং এই মুহূর্তে মরুভূমির ছবিটা কীরকম, অথবা আফ্রিকার সাহারা মরুভূমিতে চলে যাব, গিয়ে দেখাবো মরুভূমির ছবিটা এই সময় কীরকম। সন্ধ্যের পর যখন মরুভূমিতে রাত নেমে আসে তখন সেই এলাকাটাকে কেমন দেখতে লাগে, কত সুন্দর পর্যটন স্থল সেটা, সেই সব নয়নাভিরাম ছবি আর সেই নয়নাভিরাম পরিবেশ, সেগুলো আপনাদের বাংলার প্রাইম টাইমে আজ দেখাবো। এই বলে মরুভূমিতে হয়তো পৌঁছে গেলাম, গিয়ে সেখানে যখন হাঁটতে শুরু করলাম হঠাৎ হয়তো মরু ঝড় শুরু হয়ে গেল। আমাদের তো কল্পনাতেও ছিল না, আশঙ্কা ছিল না যে মরু ঝড় উঠবে, ফলে আমরা প্রস্তুত ছিলাম না। মরু ঝড় ওঠার পর চারদিক যখন বালির ঝড়ে ঢেকে যাচ্ছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না, তখন একদিকে আপনাদেরকে মরুভূমি দেখাবো বলে গিয়েছিলাম, কিছুই দেখাতে পারছি না ঝড়ের মধ্যে, অন্যদিকে নিজেরাও কি করে বাঁচবো বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে আমি আর বিশাখা কী করলাম না, চোখ বন্ধ করে নিলাম। বললাম চলো আমরা দুজনে চোখ বন্ধ করে নিই, তাহলেই আর ঝড় দেখতে পারবো না। তো যদি আমরা চোখ বন্ধ করে নিই, ঝড়টা হয়তো দেখতে পাবো না, কিন্তু ঝড়টা কি থেমে যাবে? বা মরুভূমির পরিবেশটা কি আমাদের দর্শকদের জন্য বদলে যাবে? নিশ্চয়ই যাবে না। অর্থাৎ অন্ধ যদি আমরা হয়ে যাই, তাহলে প্রলয় যেমন বন্ধ থাকবে না, এই কথাটা অনেকেই বুঝে উঠতে পারেন না। আপনার আমার চারপাশে যারা আছেন, আমাদের রাজ্যে, আমাদের দেশে, আমাদের দেশের বাইরে, বিদেশে এবং পৃথিবীর সবচেয়ে এগিয়ে থাকা, তথাকথিতভাবে সবচেয়ে এগিয়ে থাকা মহাদেশ ইউরোপ, সেখানেও এই রকম লোকজনের সংখ্যা আজকাল প্রচুর বেড়ে গিয়েছে, যারা মনে করেন অন্ধ হলে বোধহয় প্রলয় বন্ধ থাকবে। মরুভূমিতে ঝড় উঠলে উট পাখি যেমন বালির মধ্যে মাথা গুঁজে দেয়, মনে করে যে সে যদি ঝড়কে দেখতে না পায় ঝড়ও তাকে দেখতে পাবে না, ঠিক একই রকমভাবে ইউরোপে এই ধরনের লোকজনের সংখ্যা এত বেড়েছে যে আজ ইউরোপের একদম সামনের সারিতে থাকা, অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে সবচেয়ে সামনের সারিতে থাকা দেশগুলো, সেটা ইংল্যান্ড হোক, সেটা মানে ব্রিটেন হোক, ফ্রান্স হোক, জার্মানি হোক, ইটালি হোক, একের পর এক দেশ অশান্তির আগুনে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে, ঘোর সংকটে ডুবে যেতে বসেছে। কেন এই সংকট? কী ধরনের সংকট সেখানে তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, আর কারা সেই সংকট ডেকে আনলেন, আর তার জেরে আজকে পরিস্থিতিটি কেমন, বাংলার প্রাইম টাইমে বিশদে সেই ছবি আপনাদের দেখাবো আমি আর বিশাখা। ব্রিটেন, যে ব্রিটেনের নাম শুনলেই আমাদের সামনে বেশ কিছু ছবি সামনে চলে আসে। অবশ্যই খুব সুন্দর নয়নাভিরাম কিছু শহর, কিছু গ্রাম, এবং তার মধ্যে লন্ডন, বাকিংহাম প্যালেস, টেমস নদী এবং আরও না জানি কত কিছু। কিন্তু সেই ব্রিটেনের বহু শহরের রাস্তায় এখন আগুন জ্বলছে। রানীর দেশে এরকম চরম বিক্ষোভের ছবি গত এক দশকেরও বেশি সময় ধরে কখনো দেখা যায়নি। যত সময় গড়াচ্ছে, এই যে আপনার সঙ্গে দাঁড়িয়ে আমরা কথা বলছি, সেই সময়ও সেখানে আগুন জ্বলছে রাস্তায় রাস্তায়। সেখানে বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করা হচ্ছে, কারণ বিক্ষোভের আগুন জ্বলছে। সে দেশে উদ্বাস্তু বিরোধী আন্দোলনের আঁচ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে। লিভারপুল থেকে ম্যানচেস্টার বা হাল, একাধিক শহরে আগুন জ্বলছে রাস্তায়। বিক্ষোভ থামাতে গেলে পুলিশ কর্মীরাও নিরাপদ থাকছেন না, তারাও আহত হচ্ছেন বিক্ষোভকারীদের ছোড়া বোতল বা ইটের আঘাতে। সাউথপোর্ট শহরে কিছুদিন আগে ছুরি নিয়ে হামলা চালিয়ে 3 শিশুকে হত্যা করে এক 17 বছরের তরুণ।
আর এই ঘটনার পর থেকেই ব্রিটেনে উদ্বাস্তু বিরোধী আন্দোলন আরো বড় আকার নেয়। তার কারণটা কি? এই ঘটনার পেছনে কারণটা নিহিত রয়েছে। আততায়ী যে এই 3 শিশুকে খুন করেছিল, সেই আততায়ী এক ভিনদেশী উদ্বাস্তু। উদ্বাস্তু সমস্যা ব্রিটেনে বহুদিন ধরে রয়েছে এবং ছিল, কারণ তাদের যে রাষ্ট্রীয় নীতি রয়েছে তা এর পেছনে কারণ, অন্যতম কারণ। 3 শিশুকে নাচের কর্মশালায় এভাবে খুন করায় তা জনরোষে পরিণত হয় এবং সেই ঘটনার যে অভিঘাত তা এই উদ্বাস্তু বিরোধী আন্দোলনকে আরও বেশি যেন জ্বালানি দিয়েছে এবং তা আরও বেশি উস্কে দিয়েছে। বিশেষ করে সে দেশের তরুণ সম্প্রদায়ের মধ্যে বিক্ষোভ জোরালো হয়েছে। তাদের সামলানোটা এই মুহূর্তে প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই 100 জনের বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। বহু রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি হয়েছে পুলিশ কর্মীদের, কারো মাথা ফেটে গিয়েছে তো কারো নাক ভেঙে গিয়েছে, কেউ এখন ভর্তি রয়েছেন হাসপাতালে। স্বাভাবিক জনজীবন তা তো ব্যাহত হয়েইছে, বিভিন্ন শহরে হচ্ছে। শুধু বিলেতই নয়, আমরা কিন্তু শুধু বিলেতের কথা বলে শুরু করলেও শুধু বিলেতে এই আঁচটা রয়েছে বা এই সমস্যাটা রয়েছে তা নয়। অলিম্পিক শুরুর আগে যে অলিম্পিক চলছে, সেই অলিম্পিক প্যারিস অলিম্পিক শুরুর আগে ফ্রান্সে এই শরণার্থী সমস্যা নিয়েই প্যারিসের রাস্তাতে চরমে পৌঁছেছিল উত্তেজনা। প্যারিস অলিম্পিকের ভবিষ্যৎ নিয়েও সংশয় তৈরি হয়েছিল, হবে কিনা এই এত বড় শো, বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ, তা হবে কিনা সেটাই একটা সংশয়ের মধ্যে ছিল। ইউরোপের 2টি দেশ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভিনদেশী উদ্বাস্তু বা অনুপ্রবেশকারীদের সমস্যার শিকড় কত গভীরে ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বের কাছে সেটা একটা বড় সমস্যা এবং সত্যি কথা বলতে কি, সারা বিশ্বের আকাশে এই মেঘও ছড়িয়ে পড়ছে। এর সমাধান মিলবে কোন পথে জানার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। কতগুলো শহরের ছবি আপনাদের দেখাবো, সেই শহরগুলোর নামগুলো আগে শুনে নিন। খুব শোনা খুব চেনা চেনা নাম: লিভারপুল, ব্রিস্টল, ম্যানচেস্টার, হাল। এরকম ব্রিটেনের সবচেয়ে বিখ্যাত শহরগুলো, যে শহরগুলো হয়তো পৃথিবীর সেরা ফুটবল ক্লাবের জন্য বিখ্যাত, হয়তো পৃথিবীর সবচেয়ে ভালো ক্রিকেট স্টেডিয়াম রয়েছে কোনো একটা শহরে, কোনো একটা শহর হয়তো পৃথিবীর শিল্প মানচিত্রে পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছে সেই শিল্প বিপ্লবের যুগ থেকে। এই রকম সব শহর, লিভারপুল, ম্যানচেস্টার, ব্রিস্টল, বরাবর ছোট থেকে আমরা এই শহরগুলোর নাম শুনতে শুনতে বড় হয়েছি। আর সম্ভবত কল্পনা করেছি যে এই সব শহরগুলো, সেখানে জীবনযাপনের, জীবন ধারণের উপকরণ, পরিবেশ, পরিস্থিতি সব কিছু কত ভালো, কত আদর্শ। এখানে গিয়ে যদি 2 দিন ঘুরে আসতে পারতাম, বা এখানেই যদি কর্মসূত্রে গিয়ে বাকি জীবনটা কাটিয়ে আসতে পারতাম, অনেকের মনে এই স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্নের শহর দুঃস্বপ্নে পরিণত হয়েছে অনুপ্রবেশের স্রোত। তার কারণে প্রথমে লিভারপুলের ছবি দেখলেন, এবার একটু ব্রিস্টলের ছবি দেখুন। দেখতে পেলেন লিভারপুলের ছবি, আমি কথা বলছিলাম যখন সেই সময় আমার পাশের উইন্ডোতে চলছিল, কিভাবে রাস্তায় অশান্তি, ভাঙচুর, বিক্ষোভ, আগুন লাগানো। এবার ব্রিস্টলের জমায়েতের ছবিটা দেখুন, ব্রিস্টলে কিভাবে জমায়েত করা হয়েছে। এরা সব ব্রিটেনের এই যে বিভিন্ন শহরে এই যে বিক্ষোভগুলো চলছে, এই বিক্ষোভগুলো প্রত্যেকটা উদ্বাস্তু স্রোতের বিরুদ্ধে। ব্রিটেনের একটা বিরাট অংশের মানুষ প্রতিবাদে পথে নেমেছেন। তারা বলছেন যে এইভাবে অবারিত দ্বার করে রাখা যাবে না, দেশের দরজা এইভাবে ভিনদেশী উদ্বাস্তুর জন্য, শরণার্থীদের জন্য খুলে রাখা যাবে না। দেশের আসল বাসিন্দা যারা, তারাই সংখ্যালঘু হয়ে যাচ্ছে, দেশের সংস্কৃতি বিগড়ে যাচ্ছে, দেশের জনবিন্যাস বদলে যাচ্ছে। সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য, সরকারি নীতি বদলের জন্য রাস্তায় নেমেছেন ব্রিটেনের আদি বাসিন্দারা। এবার যে ছবিটা দেখাবো, লন্ডন ব্রিটেনের রাজধানী, একসময় গোটা বিশ্বের রাজধানী বলা হতো এই শহরকে। সেই লন্ডনের ছবি দেখুন। সেই লন্ডনে কিভাবে দোকানপাট ভাঙচুর চলছে অবাধে, একেবারে বিক্ষোভের আগুন এমন পর্যায়ে পৌঁছেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে। এই যে সমস্ত ভাঙচুরের ছবিগুলো, আগুন লাগানোর ছবি, জমায়েত, বিক্ষোভ, পুলিশের দিকে ধেয়ে যাওয়া, আক্রমণ করা, এই যে ছবি দেখছেন, এই সবকটা কিন্তু এক পক্ষের নয়। একদিকে যেমন ব্রিটেনবাসীদের বিরাট অংশ বিক্ষোভে পথে নেমেছেন, অন্যদিকে তাদের বিরোধিতায় আবার উদ্বাস্তুদের পক্ষ নিয়ে অনেকে পথে নেমে গিয়েছেন এবং সেই ভিড়ে ওই উদ্বাস্তুরাও সামিল, যারা কদিন আগে এই ব্রিটেনে গিয়ে হাজির হয়েছেন শরণার্থী হিসেবে, এবং তারা এখন নিজেদের অধিকার দাবি করছেন ব্রিটেনের আদি অধিবাসীদের উপর আরও বেশি করে। ম্যানচেস্টারের ছবিটা দেখুন।
এলাকায় ধ্বংসের চিহ্ন, ধ্বংসের ছাপ স্পষ্ট। কিভাবে ভাঙচুর করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, পুরোপুরি লণ্ডভণ্ড করা হয়েছে ম্যানচেস্টারের মতন একটা এইরকম বিশ্ববিখ্যাত শহরে রাজপথকে। এই রকম পরিস্থিতি কোনো দিন ব্রিটেনের বা ইংল্যান্ডের এই বিশ্বখ্যাত শহরগুলোতে তৈরি হবে, যে শহরগুলোকে পৃথিবীর সবচেয়ে আদর্শ জীবন ধারণের উপযোগী শহর বলে মনে করা হতো, সেইখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর জীবনের পরিস্থিতি এত তলানিতে এসে পৌঁছবে, এমনটা দুঃস্বপ্নেও কি কোনোদিন কেউ কল্পনা করেছিল বিশাখা? বিশ্ব, যাদেরকে আমরা কোট আনকোট প্রথম বিশ্ব বলে থাকি, সেখানকার ছবিগুলো তুলে ধরছিল, একেবারে খোদ বিলেতের ছবি। লন্ডন থেকে শুরু করে ব্রিস্টল হয়ে ম্যানচেস্টার বা হাল বা লিভারপুল, সেখানকার ছবিগুলো দেখাচ্ছিলেন ঈশান। এবং সেই ছবিগুলো থেকে সত্যিই আমাদের ভাবতে হয় যে কে কবে আমরা ভেবেছি যে আদতে এই শহরগুলোর রাস্তায় কোনো রকমভাবে কখনো এরকম উত্তেজনা, এরকম বিক্ষোভ দেখা যেতে পারে। সত্যি দেখা গিয়েছে, কিন্তু কেন? এর ঘটনার পেছনে কারণটা কি, নেপথ্যে কারণগুলো কি, আমরা এক এক করে তুলে ধরার চেষ্টা করব। এর পেছনে কি কি কারণ রয়েছে যে আজকে ব্রিটেন জুড়ে আগুন জ্বলছে, তার পেছনে ঠিক কারণটা কি? উদ্বাস্তু বিরোধী আন্দোলন ব্রিটেনে, উদ্বাস্তু বিরোধী আন্দোলন। মনে রাখতে হবে, ব্রিটেন এমন একটা দেশ যেখানে কিনা উদ্বাস্তুদের জন্য অবারিত দ্বার বলা হয়, কাউকে নাকি শরণার্থী হিসেবে এলে তাকে নাকি ফেরানো যায় না। ব্রিটেন জুড়ে উদ্বাস্তু বিরোধী আন্দোলন চলছে এবং এর নেপথ্য কারণ শিশু মৃত্যু। শিশু মৃত্যু বলা ভালো, শিশুদের 3 জন শিশুকে খুন করা হয়েছিল সাউথপোর্ট শহরে, এবং সেই খবরকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তাল হয়। এরপর কি হলো? ভিনদেশি উদ্বাস্তুদের হাতে শিশু খুন হয়েছে। যে 17 বছরের তরুণ খুন করেছিল বলে অভিযোগ করা হয়েছে, সে উদ্বাস্তু, এমনটাই জানা গিয়েছে। উদ্বাস্তুদের দৌরাত্মে আইন শৃঙ্খলা তলানিতে সেখানকার সাধারণ যারা নাগরিক, যারা বিলিতি নাগরিক বা ব্রিটিশ যারা, তাঁরা বলছেন যে তাদের জ্বালায় তাদের প্রাণ অতিষ্ঠ, অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সব দিক থেকে। এর পাশাপাশি আরও যে বিষয়গুলো উঠে আসছে, গোটা ব্রিটেনে আইন শৃঙ্খলা তলানিতে, এই অভিযোগটাও করছেন খোদ ব্রিটিশরা। তারা বলছেন যে তাদের যে রাস্তা, তাদের যে চেনা শহর, সেই শহরটায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, কারণ এই উদ্বাস্তুদের জেরে সেই শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে শেষ হয়ে গিয়েছে, অভিযোগ করছেন ব্রিটিশ নাগরিকদের একাংশ। এবার তার মধ্যে থেকে উদ্বাস্তু বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে ব্রিটেনে, এবং সেখানে যেরকম উদ্বাস্তু বিরোধী যে বিক্ষোভ চলছে, প্রতিবাদ চলছে, পাল্টা পথে বিক্ষোভ উদ্বাস্তুদের সমর্থনেও। কিছু কিছু মানুষ আবার, যে তরুণ, এই 17 বছরের তরুণ যে কিনা খুন করেছে 3 শিশুকে ছুরি দিয়ে, তার হয়েও কথা বলছেন। আমরা জানি না কোন যুক্তিতে, কিসের জন্য, কোথায় তাদের জাতীয়তাবোধ, সেই নিয়েও প্রশ্ন ওঠে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে, যার জেরে ইতিমধ্যেই 100 জন, অন্ততপক্ষে 100 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ এই শহরগুলোর বিভিন্ন রাস্তায়, এই ছবিগুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর কোথাও গিয়ে এই উদ্বাস্তু সমস্যা, অনুপ্রবেশ সমস্যা, যে শুধুমাত্র ইউরোপের একটি দেশে, কয়েকটি শহরে সীমাবদ্ধ নেই, সেই ছবিটাও কিন্তু আমাদের দেখাতে হবে। ঈশা, এতক্ষণ বিশাখার সঙ্গে দেখছিলেন ব্রিটেনের পরিস্থিতি, কিন্তু ব্রিটেন একা নয়, গোটা ইউরোপ জুড়ে এই শরণার্থী সমস্যা একটা মহামারীর আকার নিচ্ছে। কারণ ইউরোপের প্রত্যেকটা দেশের জনবিন্যাস, ইউরোপের প্রত্যেকটা এগিয়ে থাকা দেশের সংস্কৃতি বদলে নিচ্ছে, বদলে দিচ্ছে এই উদ্বাস্তুরা বা এই শরণার্থীরা। ফ্রান্সের পরিস্থিতি একটু দেখবেন। ফ্রান্সে পোস্ট পোল ভায়োলেন্স, যেটা আমরা আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দেখতে পাই এই দেশে, এবার ফ্রান্সের নির্বাচনের পরে ফ্রান্সের সেই রকম নির্বাচন পরবর্তী হিংসা দেখা গিয়েছে রাস্তাঘাটে। সেই রকম নির্বাচন পরবর্তী হিংসা রাস্তাঘাটে ফ্রান্সে দেখা গিয়েছে। শুধু তাই নয়, শুধু ফ্রান্সে এই নির্বাচন পরবর্তী হিংসা দেখা গিয়েছে এমন নয়, পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট অলিম্পিক্স, সেই আসরকে ভেস্তে দেওয়ার চেষ্টাও শুরু হয়েছিল আবহাওয়া বা জলবায়ু রক্ষার আন্দোলনের নামে। এই পরিস্থিতি, এই সংস্কৃতি কখনো ফ্রান্সে সম্ভবত ছিল না। এই উদ্বাস্তু স্রোত শুরু হওয়ার পর থেকেই ফ্রান্সের পরিস্থিতি এইরকম হয়েছে। ফ্রান্সের পরিস্থিতি কি চুম্বকে দেখে নিন। ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ দেশগুলির অন্যতম ফ্রান্স, কোনো সন্দেহ নেই। ফ্রান্সেও বদলে গিয়েছে জনবিন্যাস, ঠিক যেমন ব্রিটেনের পরিস্থিতির কথা বলছিলাম, একইভাবে ফ্রান্সেও জনবিন্যাস বদলে গিয়েছে, এবং জনবিন্যাস বদলের জেরে বদলেছে ফ্রান্সের পরিস্থিতি, ফ্রান্সের সংস্কৃতিও, ফ্রান্সের আইন শৃঙ্খলা ব্যবস্থা। ছোটোখাটো ইস্যুতেও আগুন জ্বলছে আজকাল ফ্রান্সে। আজকাল ছোটোখাটো ইস্যুতেও ফ্রান্সে আগুন জ্বলে যায়, ট্রেন, বাস, রাস্তায় বিক্ষোভের আগুন জ্বলতে থাকে। ফ্রান্সে
এই মুহূর্তে কি পরিস্থিতি হয়েছে দেখুন, সংকটে পড়েছে অলিম্পিক্সও। আমি একটু আগে বলছিলাম যে ফ্রান্সের নির্বাচন শেষ হওয়ার পর ফ্রান্সে ভোট পরবর্তী সন্ত্রাস শুরু হয়ে গিয়েছিল, রাস্তাঘাটে ভাঙচুর, আগুন জ্বালানো, গাড়ি পুড়িয়ে দেওয়া, বোমাবাজি করা। অলিম্পিক্সের আগে পরিবেশ রক্ষার আন্দোলনের নামে এমনভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছে ফ্রান্সের পুরো কমিউনিকেশন নেটওয়ার্কের উপর, বিশেষ করে রেলপথ সড়কপথের উপর, যে ফ্রান্সে অলিম্পিক্স সময় মতো শুরু করা যাবে কিনা, সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে কিনা, সেটা নিয়েই সন্দেহ তৈরি হয়েছিল। বিশাখা, ফ্রান্সের মতো দেশে কোনোদিন এই পরিস্থিতি হবে এমনটাও বোধহয় দুঃস্বপ্নে কেউ কখনো ভাবেননি। সাধারণ মানুষ তো কখনোই এই ধরনের কথা ভাবতে পারেন না, এবং সেই জন্যই আমাদের কখনো কখনো বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে হয় যে এইভাবে যখন ইউরোপের দুটো দেশে আমরা দেখতে পাচ্ছি এই সংকট তৈরি হয়েছে, সেই জায়গা থেকে এই যে জনবিন্যাস বদলে যাচ্ছে, এই আভাসটাও পাওয়া যাচ্ছে, ইঙ্গিতটাও পাওয়া যাচ্ছে, এতে করে সার্বিকভাবে কি প্রভাব পড়ছে ইউরোপের ওপর, গোটা বিশ্বের ওপর, জানার চেষ্টা করব। শুনুন কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। যেটা নিয়ম কানুন মেনে ইমিগ্রেশন সেটা নয়, অবৈধভাবে প্রচুর মানুষ ইউরোপের দিকে ধাবিত হয়, এবং এই যে অবৈধ যারা দিনের পর দিন ঢুকছে, মজার কথা হচ্ছে এরা গিয়ে কিন্তু সেই দেশের সংস্কৃতি, সেই দেশের আচার ব্যবহার, সেই দেশের রাজনৈতিক পরিবেশ, সেই দেশের কনস্টিটিউশনাল নর্মের সাথে নিজেদের কিন্তু মানিয়ে নিচ্ছে না। তারা ছোট ছোট লিবিয়া, ছোট ছোট আফগানিস্তান, ছোট ছোট সিরিয়া লন্ডনে বানাচ্ছে, ঘেটো যেগুলোকে আমরা বলি, এবং সেইখানে সাধারণ মানুষ যে একজন ব্রিটিশার, সে আস্তে আস্তে কর্নার্ড হয়ে পড়ছে তার নিজের দেশেই। শুনলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশারদরা কি বলছেন। তারা ইউরোপে এইভাবে কেন জনবিন্যাস বদল হয়েছে আর পরিস্থিতি বদল হয়েছে সেটা ব্যাখ্যা করছিলেন খুব সুন্দরভাবে। কিন্তু শুধুমাত্র কি ইউরোপেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে, নাকি আপনার আমার পায়ের তলায় যে মাটি, সেই ভারতেও একইভাবে জনবিন্যাস বদলে যাচ্ছে? অন্তত সেই রকম আশঙ্কা কিন্তু অত্যন্ত দায়িত্বশীল জনপ্রতিনিধিরা প্রকাশ করছেন। ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই আশঙ্কা প্রকাশ করেছেন আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে দেওয়া সাক্ষাৎকারে। কি বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা, প্রথমে শুনবো। Arnab, Bengal will have a Muslim population by 2041 above 36 to it will be around 36%. So Bengal will fall by 1951 or at best by 61. 2051. Already you have seen Jammu Kashmir. After that, maximum Bengal will remain a Hindu majority state because today the percentage is 26, and if you put the projected population growth and inflation from Bangladesh, Bengal should fall by 1951, and if not by 1961. The 2051 you mean 2051. শুনলেন জনবিন্যাস বদলের অভিযোগ এবং সেই হিসেব কিভাবে তুলে ধরছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি উত্তর পূর্ব ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, একই পরিস্থিতি পূর্ব ভারতেও বিরাজ করছে সেটা তিনিই বলছেন, এবং আমাদের রাজ্যের দুই বিধায়ক প্রায় একই সুরে কথা বলেছেন। মুর্শিদাবাদ জেলার দুই বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং সুব্রত মৈত্র কি বলেছেন সেই বিধায়ক বা বিধায়করা এখানকার জনবিন্যাস বদল সম্পর্কে শুনে নিন। আমি যে 5টা জেলার কথা বলেছি, আমি চাইছি কেন্দ্রশাসিত অঞ্চল। নদিয়ার উত্তর থেকে আরম্ভ করে একদম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ। এখানে শুধু ভোট পলিটিক্সের জন্য একটা সম্প্রদায়কে বারবার তুষ্টিকরণের জন্য আপনারা যেভাবে আমাদের বিরোধিতা করছেন, বাস্তব চিত্র কিন্তু তা নয়। মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে, মুর্শিদাবাদ জেলা বাঁচবে, মালদা বাঁচবে, এবং আমাদের ভারতবর্ষর যে আমাদের সার্বভৌমত্ব সেটা রক্ষা পাবে। বাংলার এই বিজেপি বিধায়করা যা বলছেন তার কি সত্যিই কোনো সার্বত্তা রয়েছে, নাকি শুধুই সমালোচনা, শুধুই নিন্দা? এই নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন রাজনীতির একটা উত্তর পাওয়া যায়, কিন্তু একেবারে সরেজমিনে খতিয়ে দেখার জন্য রিপাবলিক নেটওয়ার্কের একটা স্টিং অপারেশন করা হলো। দেখা গেল বাংলাকে প্রবেশদ্বার করে সরাসরি বাংলাদেশের খুলনা থেকে, বাংলা থেকে কয়েকশো কিলোমিটার দূরে বেঙ্গালুরুতে পৌঁছে যাচ্ছে অনুপ্রবেশকারীরা। শুনুন তারা নিজেরা অন ক্যামেরা, গোপন ক্যামেরায় কি বলছেন, শুনুন। नाम क्या है भाई आपका? मोहम्मद हफीजुल। कहाँ से आए? बांग्लादेश का सर।
झूठ बोल के आपसे कोई फायदा नहीं, हम गरीब आदमी है, शायद पेट की वजह से है, काम करके खाते थे। बांग्लादेश में किधर? वो खुन्ना जिला। कैसे आए वहाँ से? वो हम तो लेके आते हैं ना दूसरे एक आदमी से, वो थोड़ा बहुत पैसा दे तो लेके आते सर। कितना पैसा? वो 5-6 हज़ार लेता है। 1% का? हाँ। वो किसको देता है? वो मालूम नहीं किसको देता नहीं देता। वो हमारे को ऐसा आपको नाइट में उठाता है, नाइट में उठा के लेके आता है। अब कैसे लेके आता है नहीं, नाइट में तो पूरा मालूम नहीं पड़ता कैसे पड़ता नहीं पड़ता सर। वेस्ट बंगाल से आप हाँ हाँ ट्रेन में? हाँ। वो आदमी कौन है कौन सा? वहाँ से? वो तो हमारे को जानने वाला नहीं है सर। वो भी इधर का ही है, कोलकाता का ही है। आधार कार्ड भी उसका पास है, लेकिन मेरे पास हमारा कोई आधार कार्ड नहीं है सर। वोटर आईडी? क्या भी नहीं सर, कुछ भी नहीं है, क्या भी इधर सर? कोनो प्रूफ नहीं है। मेरे पास हमारा कोई प्रूफ नहीं है। प्रूफ बनाने हम आपके इधर का प्रूफ बनाएगा, आधार कार्ड बनाएगा, आप बोलेगा कनाडा बोलो, हमको तो कनाडा आता नहीं। फिर हम क्या बोलेंगे, आप जिला किधर है, आपको उसका नाम क्या है, हम क्या बोलेंगे, फिर उसका आधार कार्ड बना के हमारा क्या फायदा है? के साथ कितने लोग हैं? हमारा गोडाउन में 10-12 आदमी होगा। ऐसे ही होता, 10-12-15 ऐसे ही होता। एक ग्रुप में आता है क्या? नहीं सर, इंडिविजुअल? अलग 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 आता है। वो अलग अलग गरीब बंदा है, आपका मैं इधर पूरा से बोल- आदमी है ना, उन लोग हमारा लोग को लेकर आता है कोलकाता। लेकिन हम लोग एक आदमी आता हूँ ना, एक आदमी को 20,000 देना पड़ता है। किसी से 15 भी लेता है, 6,000 भी लेता है, ऐसे ही लेता है। ঈশান, সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের প্রশাসন যখন এই অনুপ্রবেশ বা শরণার্থী ইস্যুতে সোচ্চার, সেই জায়গা থেকে আমার ভাবতে খুব অবাক লাগে আমি যে বাংলায় বসবাস করি সেই বাংলায় অনুপ্রবেশের বিরোধিতা করে প্রশাসনের তরফ থেকে একটা কথাও বলা হয় না, বরং অবারিত দাঁড় করে কখনো দরজা খুলে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। একেবারে এই কথাটাই প্রথমে বলছিলাম, একদম আজ বাংলার প্রাইম টাইমের শুরুতে বলছিলাম যে অন্ধ হয়ে যদি আমরা বসে থাকি তাহলে প্রলয় কিন্তু বন্ধ থাকবে না। প্রলয় এলে কি পরিস্থিতি হয় সেটা আজ ইউরোপ হাড়ে হাড়ে বুঝতে পারছে। আর আমরা আমাদের বাংলাকে যে অনুপ্রবেশের জন্য অবারিত দ্বার করে দিয়ে বসে আছি, সেই বাংলার জন্য আজ ভারতের অন্যান্য প্রান্তেও জনবিন্যাস বদলে যাচ্ছে। তারা যদিও ব্যবস্থা নেওয়া শুরু করেছেন বিশাখা, তারা পদক্ষেপ করছেন, কবে এই বাংলায় পদক্ষেপ হবে সেইটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।